ঝিলকে নিজের স্ত্রীর পরিচয় দিয়ে চৈতিকে জব্দ করল সাক্ষ্য। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় ঝিলের মা মিনতি সে কোনোভাবেই চায় না যে এই অপারেশনটা হোক, আর সেই জন্য বলে আমি চাই না আমার মেয়ের কোনো অপারেশন হোক। আমাদের এখানে একটা মন্দির আছে আর সেখানে আমি ঝিলকে নিয়ে যাব, ঠাকুরের কাছে মঙ্গল কামনা প্রার্থনা করব, আর ঠিক আমার মেয়েকে তিনি সুস্থ করে দেবেন। তখনই সাক্ষ্য রেগে যায় আর বলে দয়া করে আপনারা চুপ করবেন, এই সমস্ত আউফাও কথাগুলো কেন বলছেন, কিসের জন্য বলছেন, এগুলোর কিন্তু কোনো মানে হয় না, তাই এগুলো বলার কোনো প্রয়োজন নেই। ঝিল সুস্থ হবে, ঝিলকে সুস্থ হতেই হবে। এই অপারেশনটা করলে ঝিল একদমই সুস্থ হয়ে যাবে। আপনারা আমার কথাটা দয়া করে শুনুন, তাহলেই সবটা বুঝতে পেরে যাবেন। কিন্তু কোনোভাবেই শুনতে চায় না মিনতি আর মিলি, আর বলে ঝিল যদি অপারেশন টেবিলেই কোনোভাবে শেষ হয়ে যায় তখন কে নেবে দায়িত্ব? আপনি নেবেন? না না, দরকার নেই, কোনো দরকার নেই আমার মেয়ের অপারেশন করার। চৈতি তখন বলে শোন না সাক্ষ্য, ওনারা যখন চাইছেই না তখন তোর আর কেন এসব নিয়ে মাথা ব্যথা থাকবে বলতো? তখনই সাক্ষ্য বলে প্রথমত আমি একজন ডাক্তার, আর সেকেন্ড হচ্ছে আমি একজন মানুষ, তো আমি চাই একজন মানুষ সুস্থ হয়ে উঠুক, আর আমি অপারেশনটা করবই, কেউ বাধা দিক এটা আমি চাই না। কিন্তু মিলি তখন বলে আমাদেরও তো বোন হয়, আমরা ওর জন্য কিছু চাইতে পারবো না? মিনতি বলে আর ও আমার মেয়ে হয়, তাই আমি যেটা বলবো সেটা তোমাকে শুনতে হবে সাক্ষ্য। কিন্তু সাক্ষ্য বলে ও যেমন আপনার মেয়ে হয় সেরকম আমার স্ত্রীও হয়, তাই আমি ওর স্বামী, আমি যখন বলছি তখন অপারেশনটা হবেই, আপনি চাইলেও আটকাতে পারবেন না। জোর গলায় যখন বলে যে ও আমার স্ত্রী আর আমি ওর স্বামী, এটা শোনার পরেই চৈতি চোখের থেকে জল পড়তে থাকে আর বলে সাক্ষ্য তুই এটা কি বললি? সাক্ষ্য তখন বলে আমি এটাই বলছি যা কিছু হয়ে যাক অপারেশনটা করাটা খুবই জরুরি, কারণ অপারেশনটা না হলে ঝিল কখনোই সুস্থ হতে পারবে না, আর অনেক বেশি রিস্ক থাকবে, তাই একবার যদি ও সুস্থ হয়ে যায় তাহলে আমার আর কোনো চিন্তা থাকবে না, কিন্তু আমার রিস্কটা আমি ঠিক নেবই। পর ঝিল বলে কিন্তু আপনি যে রিস্কটা নিতে চাইছেন তাতে যদি সত্যি কোনো বাড়াবাড়ি হয় কি হবে তখন? সাক্ষ্য বলে তুমি যদি অপারেশন না করাও তাহলেও যে রিস্কটা থাকবে, অপারেশন করালে তার থেকে একটু কম রিস্ক হবে, বুঝতে পারলে? তাহলে আমি কম রিস্কটা কেন নেব না ঝিল? তুমি তোমার মনকে শক্ত করো যে তুমি অপারেশনের সাথ দেবে। সবসময় কি হয় বলো তো, যে ডাক্তারের সাথে রোগীরা কোঅপারেট করে, কিন্তু কোনো রোগীর যদি বাঁচার ইচ্ছা নিজেরই না থাকে আমরা চেষ্টা করলেও হয়তো তাকে বাঁচাতে পারি না। তাই নিজের মধ্যে যদি বেঁচে থাকার খিদেটা না থাকে কোনো ডাক্তারই অপারেশন করবে না, বুঝতে পারলে? এরপর ঝিল ভাবে তাকে সুস্থ হতে হবে, তাকে শক্ত হতে হবে। এরপরে চৈতি বলে তুই এমন করে বলছিস যেন তুই এই সম্পর্কটাকে মেনে নিয়েছিস। কিরে সাক্ষ্য কিছু বল। সাক্ষ্য তখন বলে দেখ আমি এই সম্পর্কটাকে মেনে নিয়েছি কি মেনে নেইনি সেটা বড় কথা নয়, বড় কথা হলো যে আমি শুধু এইটুকুই চাই যে এই সম্পর্ক যেটা আর কি শুরু হয়েছে সেটা টিকিয়ে রাখতে। আমাদের তো মন্দিরে বিয়ে হয়েছিল, তো এই সম্পর্কটাকে আমি কোনোভাবেই ধুয়ে মুছে ফেলতে পারছি না, আর পারবও হয়তো না। চৈতির এটা শুনে বোঝা হয়ে যায় যে সাক্ষ্যর ঝিলের প্রতি অলরেডি একটা ফিলিংস চলে এসেছে, তাই চৈতি যতই বাড়াবাড়ি করুক না কেন সাক্ষ্য কোনোভাবেই ঝিলের কাছ থেকে যাবে না। এরপরে সাক্ষ্য বলে দেয় আপনারা কি ওকে নিয়ে যাবেন নাকি আমি নিয়ে যাব, কোনটা? বারবার করে আপনাদেরকে একটা কথা বলছি কিন্তু আপনারা সেই কথাটা পাত্তাও দিচ্ছেন না। একটা কথা মনে রাখবেন যে আমি যা করছি সেটা কিন্তু আপনাদের ভালোর জন্য করছি, আপনাদের যাতে ভালো হয়, আপনাদের মেয়ে যাতে ভালো থাকতে পারে সেই কথা ভেবেই করেছি, রিস্ক নিয়েছি। তাই দয়া করে আর এমন কিছু কথা বলবেন না যাতে ঝিলের মনে দুর্বলতা জন্মে যায়। এরপরেই ঝিলকে নিয়ে বাড়ির পথে রওনা দেয় মিলি। তার পরের দিন সকাল হতেই ঝিলকে নিয়ে চলে এসেছে হসপিটালে। এরপর হসপিটালের বেডে শুয়ে দেয় আর বলে আজকেই তো তোর অনেক টেস্ট হবে আর কালকে অপারেশন হবে, সত্যি কথা বলতে গেলে আমার কিন্তু খুবই চিন্তা হচ্ছে। ঝিল বলে মা তুমি চিন্তা করো না, আর একটা কথা মনে রেখো যে সব ভালোই হবে যা হবার। এর মধ্যে নার্স বলে আপনি এখানে শুয়ে রিল্যাক্স করুন, একদম টেনশন নেবেন না, প্রেশার থাকলে কিন্তু সমস্যা হতে পারে। তারপরে ছুটি আন্টি এসে বলে আরে ঝিল তুমি ঠিক আছো তো? ঝিল তখন বলে আমি তো ঠিক আছি, কিন্তু তুমি কেমন আছো? ছুটি আন্টি বলে দেখো কাণ্ড, নার্সিংহোমের বেডে শুয়ে বলছে আমি কেমন আছি, আরে আমি তো একদম ফিট আছি, কিন্তু তোমাকেও তো ফিট হতে হবে। আমি চাই তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো যাতে তোমার শরীরের মধ্যে আর কোনো কষ্ট না হয়, খুব চাই জানো।
তোমার মতন মেয়েদেরকে এইভাবে শুয়ে থাকতে দেখতে একদমই ভালো লাগে না। তখনই ঝিল বলে, আমি তো খুবই চেষ্টা করছি, আর জানি না কি হবে, সত্যি কথা বলতে খুব টেনশন হচ্ছে। তখন ছুটি আন্টি বলে, দেখো টেনশন নিও না, যদি তুমি টেনশন নাও প্রেশার বাড়বে, সেক্ষেত্রে অনেক অসুবিধা হবে। এরপরই সাক্ষ্য অপারেশন করবে বলে মনস্থির করেছে, আর তখন অন্যদিকে আসছিলই হসপিটালে। ঠিক তখনই ঝিলের যারা বান্ধবী ছিল তারা পুজো দিতে যাচ্ছিল। তখনই সাক্ষ্য বলে যে, তোমরা কোথায় যাচ্ছ পুজো দিতে? এরপরেই তারা বলে, না না, আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, আমরা ঝিলের জন্য প্রসাদ নিয়ে যাচ্ছি। তখন সাক্ষ্য বলে, কিন্তু অপারেশন তো আজকে নয়, অপারেশন তো কালকে। তো তখনই বন্ধুরা বলে, কালকে তো আর আপনারা আমাদেরকে ওর কাছে যেতে দেবেন না, আর বাইরের কোনো খাবারও হয়তো মুখে দিতে দেবেন না। তাই ভাবলাম যদি পুজোটা আজকেই দেওয়া যায়। বলছি, আপনার আমাদের ঝিলের ওপরে কোনো রাগ নেই তো? না মানে আমার না খুব ভয় করছে। আসলে ঝিলকে তো আপনি অনেক অপমান করেছেন, কথায় কথায় হয়তো ঝিল আপনাকেও অনেক অপমান করেছে। বলছিলাম অপারেশন টেবিলে না এইসব মনে রাখবেন না, হ্যাঁ? ঝিল সুস্থ হয়ে যাক, আমরা এটুকুই চাই। তখনই সাক্ষ্য বলে, আরে তোমাদের কি মাথা খারাপ হয়ে গেল না? কী সব বলছো তোমরা? সব কথা একদম মাথায় এনে রেখো না। তোমরা তো হসপিটালেই যাবে, তো ওঠো আমার গাড়িতে, আমি নিয়ে যাচ্ছি, আমিও তো ওই দিকেই যাব। কিন্তু বন্ধুরা বলে, না না, আমরা এতজন আছি, আপনার গাড়িতে ধরবে না, আপনি যান, আমরা হেঁটেই পৌঁছে যাব, আর এখান থেকে তো এইটুকু রাস্তা, ও কোনো অসুবিধা হবে না। কিন্তু সাক্ষ্য বুঝতে পারে যে অপারেশনটা সত্যি অনেক বেশি ক্রিটিক্যাল। এই অপারেশনটা ঠান্ডা মাথায় করতে হবে। দিকে ঝিল তো ভয় পেয়ে রয়েছে। মিনু তখন বলে, আচ্ছা ছুটি, বলছি কোনো সমস্যা হবে না তো? অপারেশনটা খুব ভালোভাবে হবে তো? তখন ছুটি ম্যাডাম বলে, হ্যাঁ, কেন হবে না, স্যার এত ভালো সুন্দর অপারেশন করে। আরে তোমরা শুধু শুধু চিন্তা করছো, সব একদম চিন্তা করো না। ঝিল একদম সুস্থ হয়ে দেখবে বাড়ি ফিরে এসেছে, তখন কত ভালো লাগবে বলো তো? এরপর ঝিল ভাবে, সত্যি তো ওই মানুষটা সবার বিরুদ্ধে লড়াই করে আমাকে নিজের স্ত্রীর জায়গাটা দিয়েছে, আর কি চাই আমার?